গৃহহীনতার অভিশাপ থেকে মুক্ত করতে বিশ্ব নেতৃবৃন্দের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। নিউ ইয়র্কের প্রধানমন্ত্রী, জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্রের প্রদর্শনী। গ্রেফতার জেল সবই ভারতে, তবু গুমের দায় বাংলাদেশের। জাতিসংঘে দেয়া ৭৬ জনের তথ্য সাংঘর্ষিক, রাজনৈতিক উদ্দেশ্যে বাড়ানো হয়েছে সংখ্যা, মত বিশ্লেষকের। সীমান্তে এসে মাইন পুঁতে রাখছে। মাইনমার সৈনিকেরা গুলি মারে, আজও মারছে ২-৩। সীমান্তে থামছেই না মিয়ানমার সেনাবাহিনীর আগ্রাসী আচরণ। ঘরে বাইরে আতঙ্ক তমরুর বাসিন্দাদের। নিজেদের দোষ অন্যের উপর দিচ্ছে দেশটি, বলছেন জনপ্রতিনিধিরা। ১৫ বছর ধরে বন্ধ কুমিল্লা ফেনী রুটের ৩ স্টেশন, আধুনিকায়নে খরচ শত কোটি টাকা। নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, রাষ্ট্রীয় অপচয় মানতে নারাজ মহাপরিচালক। এবং সাফজয়ী নারী ফুটবলারদের বরণের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী। প্রধানমন্ত্রীর নির্দেশের পর তৈরি হচ্ছে রূপনাথ চাকমার বাড়ি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। জাতিসংঘ সদর দফতরে প্রদর্শিত হলো স্বপ্নের পদ্মা সেতু। বুধবার নিউ ইয়র্ক সময় বিকেলে পদ্মা সেতুর ওপর আলোকচিত্রের প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অভ্যন্তরীণ উন্নয়ন সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে পদ্মা সেতুর গুরুত্ব তুলে ধরা হয়। পরে স্থানীয় সময় দুপুরে গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ চ্যাম্পিয়নদের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে টেকসই আবাসন বিষয়ক উচ্চ পর্যায়ের এক সভায় পৃথিবীকে গৃহহীনতার অভিশাপ থেকে মুক্ত করতে বিশ্ব নেতৃবৃন্দের জোরালো অংশীদারিত্ব নিশ্চিত করার আহ্বান জানান শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বিশ্ব দরবারে বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু। জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে প্রদর্শিত হল বিশ্বের প্রকৌশল বিস্ময় এই সেতুর ২৫টি আলোকচিত্র। বুধবার জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং এর ১ নম্বর ফ্লোরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল লু জেমিন ও ইকোসকের প্রেসিডেন্ট লসিজারা স্টোবা উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে টেকসই আবাসন বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। সরকার প্রধান বাংলাদেশে গৃহহীনদের বাড়ি তৈরির সরকারি উদ্যোগ, আশ্রয় প্রকল্পের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন। House is the most basic need of every citizen in Bangladesh. We have experienced that a home is not just a place to live. Housing security accelerates persons' economic emancipation and motivates them to live with dignity. বিশ্বের সবার মাথা গোঁজার ঠাঁই বা আবাসস্থল নিশ্চিতে আন্তর্জাতিক পরিসরের কার্যকর উদ্যোগের সঙ্গে কাজ করতে বাংলাদেশ সবসময় প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। Homelessness is indeed a curse. It affects people in both developing and developed countries. Our experience shows it is within our capacity to do something about removing this curse. All our friends and stakeholders gather here can forge a strong partnership to make that happen. পরে স্থানীয় সময় দুপুরে অর্থনৈতিক ফোরাম আয়োজিত গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ চ্যাম্পিয়নদের রুদ্ধদ্বার গোল টেবিল বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সেখানে উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সময় সন্ধ্যায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া সংবর্ধনায় যোগ দেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। বুধবার তিনি ৯টি ইভেন্টে অংশ নেন। এদিন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন প্রধানমন্ত্রী। ২৩ সেপ্টেম্বর এখানেই বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, ম্যানহাটন, নিউ ইয়র্ক। গ্রেফতার জেল কারামুক্ত সবই ভারতে, তারপরও বাংলাদেশের গুমের তালিকায় রয়েছে উলফা নেতার নাম। ২০১৫ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে গ্রেফতার হওয়া উলফার আরেক নেতার নামও রয়েছে তালিকায়। বিভিন্ন এনজিও থেকে তথ্য নিয়ে জাতিসংঘের দেয়া ৭৬ জনের নামের তালিকায় মিলেছে এরকম সাংঘর্ষিক তথ্য। গুম হওয়ার তালিকায় ঘাটতি দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, গুম হওয়া ব্যক্তিদের সংখ্যা বাড়াতে রাজনৈতিক উদ্দেশ্যে এই তালিকা দেওয়া হয়েছিল জাতিসংঘকে। এ কারণে প্রকৃত গুম হওয়া ব্যক্তিদের সংখ্যা নিয়ে প্রশ্ন ওঠে বলে মনে করেন তিনি।
বাংলাদেশে গুম হয়েছে ৭৬ জন। দেশের কয়েকটি এনজিওর তথ্যের উপর ভিত্তি করে গত বছর একটি তালিকা সরকারকে দেয় জাতিসংঘ। সবশেষ সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ঢাকা সফরেও এ নিয়ে আলোচনা হয়। সরকারের তরফ থেকে বলা হয়েছে ৭৬ জনের মধ্যে ১০ জনের খোঁজ মিলেছে, বাকিরা পলাতক বা নিখোঁজ। জাতিসংঘের তালিকা পর্যালোচনা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। এই যেমন ভারতের নিষিদ্ধ সংগঠন উলফা নেতা মুসাকে ঢাকা থেকে তুলে নেয় পুলিশ। ভারতের গণমাধ্যমের খবর, তাকে গ্রেফতার করা হয় ২০১০ সালের ডিসেম্বরে। ভারতের আদালতের দেয়া ১০ বছর কারাভোগের পর ২০১৯ সালের শেষের দিকে দেশটির গুয়াহাটি কারাগার থেকে মুক্ত হন মেঘেন। অথচ তার ঘটনায় অভিযুক্ত করা হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশে গুম হওয়া ভারতীয় আরেকজন নাগরিক রয়েছেন জাতিসংঘের তালিকায়। তিনিও সশস্ত্র সংগঠন উলফা নেতা। বলা হয় কেইথিল লাক পাম নবচন্দ্রকে ২০১৫ সালের ১১ই ফেব্রুয়ারি সাদা পোশাকে তুলে নেয় বাংলাদেশের পুলিশ। অথচ দেশটির গণমাধ্যম ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বরাত দিয়ে জানায়, ভারতে প্রবেশের সময় সিলেটের মেঘালয় সীমান্ত শহর ডাউকি থেকে গ্রেফতার করার কথা। যারা গুম করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা হাসিনুর রহমান জঙ্গি সম্পৃক্ততা ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের কারণে সামরিক আদালতে সাজাপ্রাপ্ত হাসিনুর ১.৫ বছর নিখোঁজ থাকার পর ২.৫ বছর আগে বাড়ি ফেরেন তিনি। এখন ফেসবুক ভিত্তিক বিভিন্ন গ্রুপে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় হাসিনুর। সেও আছে জাতিসংঘের গুমের তালিকায়। যারা এই তালিকা করেছে বোঝাই যাচ্ছে যে তাদের হয়তো একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। যদিও সন্দেহ নেই যে ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে ইত্যাদি, কিন্তু সংখ্যা বাড়িয়ে হয়তো কোনো একটা মাইলেজ নিতে চাচ্ছিল। কারণ যদি দেখা যায় যে সংখ্যা কম, তাহলে হয়তো গুরুত্বটা অতটা পাবে না এবং বিষয়টা সামনে চলে আসবে না। তো যেটা হলো যে সঠিক কতগুলো ডিসঅ্যাপিয়ারেন্সকেও কিন্তু যাকে বলা হয় একটা প্রশ্নের মধ্যে ফেললো। তিনি বলেন, গুমের তালিকা যারা করে তাদের উদ্দেশ্য সম্পর্কে সতর্ক হওয়া উচিত জাতিসংঘ সহ সংশ্লিষ্টদের। জাতিসংঘ বা যেই প্রতিষ্ঠানই হোক না কেন, এমনকি আমেরিকা, এরা যখন এগুলো ব্যবহার করবে তাদের দেখা উচিত কারা করছে ইত্যাদি। কারণ বাংলাদেশের অনেক সময় এই ধরনের বিষয়গুলো রাজনৈতিক একটা কাঠামোর মধ্যে হয়ে থাকে। অধ্যাপক ইমতিয়াজ মনে করেন, পলাতক বা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের। এ তালিকা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পদক্ষেপ নিতে হবে রাষ্ট্রকেই। একেবারে জিরোতে নিয়ে আসা যায় সেই কাজটা করা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ১ মাসের বেশি সময় ধরে চলছে সীমান্তে মিয়ানমারের গোলাগুলি। কয়েকবার মর্টার শেল ও ভারী অস্ত্রে গুলি এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে। মারা গেছেন এক রোহিঙ্গাও, আহত হন ৫ জন। কিন্তু মিয়ানমার সরকার নিজেদের এসব দায় চাপাচ্ছে অন্যের ওপর। তবে তমরু বাসিন্দারা সময় সংবাদকে বলছেন ভিন্ন কথা। সুজাত নুবেলের রিপোর্ট, ক্যামেরা ছিলেন মোহাম্মদ ফরাজ। আমি এখন ঠিক অবস্থান করছি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। আমার ঠিক ওপারে মিয়ানমার সেনাবাহিনীর যে ক্যাম্প তৈরি করেছে সেই ক্যাম্প, আর পাশে কাঁটাতার, আর কাঁটাতারের বেড়া ঘেঁষে এখানে অবস্থান করছে স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম। তিনি প্রতিদিনই এখানে মিয়ানমারের সেনাবাহিনী যে গোলাগুলি বা গোলাবর্ষণ করছে তা প্রত্যক্ষ করছেন। আমরা একটু জানতে চাইবো আসলে এখানে আসলে সীমান্তে কি হচ্ছে, আপনি যদি আমাদেরকে একটু জানান। মায়ানমার সৈনিকেরা গুলি মারে, আজিও মারছে ২-৩ হেলিকপ্টার আয়ের জেট বিমান আয়ের মারে, তুলে বাংলা আসতে পারে সৈনিক আয়ের বোর্ডার তুলে টল দিয়ে তার কাটার। শুধু তুমরু পশ্চিম কুল সীমান্তের আব্দুল সালাম একা নন। প্রতিদিনই কাঁটাতার ঘেঁষে মিয়ানমার সেনাবাহিনীর আগ্রাসী আচরণ প্রত্যক্ষ করছেন মিয়ানমার সীমান্ত থেকে ১৫০ ফুট দূরে থাকা বাসিন্দারা। যা দেখছেন তারই বর্ণনা সময় সংবাদকে জানালেন তারা। বর্মা সরকারের মানুষ দেখা যায় গোলাগুলি করে, তাদের সেনাবাহিনী এইখানে সীমান্তে এসে মাইন পুঁতে রাখছে। সৈন্যরাকার রোহিঙ্গারাও বলছেন, নিজেরা করে অন্যের উপর দোষ চাপানো মিয়ানমারের পুরনো রেকর্ড। বারবার এই তারা মিথ্যা কথা বলে।
আর স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী নানা ধরনের আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত সীমান্তের পাশে আপনার মায়ানমারের সেনাবাহিনীকে টহলরত অবস্থায় দেখতে পাই। তাদের অভ্যন্তরে তাদের সেনা শক্তি হয়তো অতিরিক্ত করা হয়েছে। বাংকার ক্যাম্পগুলোও তারা ভিতরে যদি বেশি করে, সেগুলো তো আমরা দেখতেছি না। এরই মধ্যে মিয়ানমার বাহিনীর হামলার ঘটনায় নিরাপত্তা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে সৈন্যরাকায় অবস্থান করা রোহিঙ্গারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবান। অপ্রয়োজনীয় হিসেবে কুমিল্লা ফেনী রুটের 3টি স্টেশনকে 15 বছর আগে বন্ধ ঘোষণা করে রেলওয়ে। তারপরও স্টেশনগুলোকে প্রায় 100 কোটি টাকা খরচ করে আধুনিকায়ন করা হয়েছে। আর স্টেশন চালু না হওয়ায় নষ্ট হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। রেল মহাপরিচালক অপচয়কে দেখছেন ভবিষ্যতের আলো হিসেবে, আর বিশেষজ্ঞরা বলছেন এটি রাষ্ট্রীয় অপচয়। ফেনী ঘুরে এসে মিজানুর রহমান মিন্টুর ছবিতে নাজমুস আলিহের প্রতিবেদন। ট্রেন পরিচালনায় অপ্রয়োজনীয় বিবেচনায় 15 বছর আগে সরস্বতী রেল স্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয় রেলওয়ে। চিনকি আস্তানা রেল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় 2016 সালে বন্ধ সেই রেল স্টেশনকেই প্রায় 40 কোটি টাকা খরচ করে করা হয় অত্যাধুনিক। অনেক টাকা খরচ করে এবং সুন্দর লোকেটিভ করে স্থাপনা করেছে, কোনো উপকার আমাদের আসে নাই। সরকার এত টাকা খরচ করে কেন যে এগুলি করলো আমরা বুঝতেছি না। অকেজো এই স্টেশনে বসানো হয় উচ্চমূল্যের সিগন্যাল ব্যবস্থা, যা এখন বিকল। নষ্ট হয়ে গেছে ফার্নিচার ও ইলেকট্রিক যন্ত্রপাতি। এখানে চেয়ার টেবিলগুলো ভাঙা পড়ে আছে, দরজা জানলাগুলো ভাঙা পড়ে আছে। কোটি কোটি টাকার সম্পদ আছে সরকারের, তো এটি অথচ বোঝা যাচ্ছে কিন্তু কোনো ব্যবহার হচ্ছে না। স্টেশনের প্ল্যাটফর্মেই চলছে ধান শুকানোর কাজ। কাজে না আসায় একই রকম সুযোগ সুবিধা দিয়ে বানানো কুমিল্লার নাউটি স্টেশন ব্যবহার হয় স্থানীয়দের গৃহস্থালির কাজে। রেল স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায় না, কোনো জনগণের কোনো সুবিধে ভোগ করতে পারতেছে না। সরকার অর্থ নষ্ট করছে, তবে আমাদের এখানে ট্রেন চালু করে নাই। আর 1 টাকাও আয় না থাকা এই স্টেশনের মাসিক ব্যয় প্রায় 3 লাখ টাকা। কোটি কোটি টাকার মেশিন অকার্যকলাপ হয়ে পড়ে রয়েছে। প্রতি মাসে 3 লাখ থেকে 3.5 লাখ টাকা খরচ, কিন্তু 1 টাকাও আয় না। একই প্রকল্পের আওতায় এভাবে নির্মাণ করা হয় 4টি রেল স্টেশন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এটা স্রেফ রাষ্ট্রীয় অপচয়। ডেফিনেটলি এগুলি একটা অপরিকল্পিত উন্নয়ন। জনগণের স্বার্থে হয় কিনা জানি না, ইনস্টিটিউশন এবং ব্যক্তির স্বার্থে চলে যায় এই জায়গা, এই বিনিয়োগগুলি ভবিষ্যতে হবে। তবে রেল মহাপরিচালক এই ব্যয়ে সমর্থন জানিয়ে বলেন কাজে লাগবে ভবিষ্যতে। বিশেষজ্ঞরা অনেক সময় না বুঝে অনেক কথা বলেন। বিষয় হলো স্টেশন বিল্ডিং একটা ভালো হলো, তার অর্থ এই না যে সেখানে আমাকে ট্রেন থামাতে হবে। চালু তো হবে, আমার ম্যান পাওয়ার যখন আমরা নিয়োগ দিতে পারবো। রেলের উন্নয়নে যখন সরকার বদ্ধপরিকর, তখন সারা দেশে বন্ধ রয়েছে 130টি স্টেশন। এক প্রকল্পের আওতায় এমন বিলাসবহুলভাবে নির্মাণ করা হয়েছে 4টি রেল স্টেশন, যার 3টি একদিনের জন্যও চালু করা সম্ভব হয়নি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এমন অপরিকল্পিত উন্নয়ন প্রতি বছর রেলের লোকসানের পাল্লাকে ভারী করছে। নাজমুস আলিহি, সময় সংবাদ, সরস্বতী রেল স্টেশন, ফেনী। সাফজয়ী নারী ফুটবলারদের বরণের অপেক্ষায় সজন ও এলাকাবাসী। প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার গোলরক্ষক রূপনা চাকমার নতুন বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। গতকাল দুপুরেই বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলার গোল পোস্টে এভারেস্টের মতো দাঁড়িয়ে নেপালের একের পর এক আক্রমণ প্রতিহত করেন রূপনা চাকমা। তবে ঠিক বিপরীত তার বেড়ে ওঠা বসত ঘরটি। জীর্ণ ঘরটি বলে দেয় কতটা সংগ্রাম করে এত দূর উঠে এসেছে বৃত্তিহীন তামাল এই কন্যা। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক উপহার নিয়ে রূপনা চাকমার বাড়িতে যাওয়ার পর জরাজীর্ণ ঘরের বিষয়টি সামনে আসে, যা দৃষ্টিতে আসে প্রধানমন্ত্রীর। নির্দেশ দেন রূপনা চাকমার জন্য বাড়ি করে দেয়ার। এর 24 ঘন্টা পার না হতেই শুরু হয়েছে এর প্রক্রিয়া। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জায়গা পরিমাপ ও নকশা প্রণয়নের কাজ শুরু হয়। প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগে খুশি ভুইয়া আদাম গ্রামের বাসিন্দা ও রূপনার পরিবারের সদস্যরা। তাদের রাজকীয় সংবর্ধনায় খুশি পাহাড়ের মানুষও। ছোটবেলা থেকে খুব অসহায় লোক,
এখন ঘর পাইছে, আমি খুব গর্বিত তার জন্য। রূপনার জন্য মানে ব্রিজ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ঘর বাড়ি পাইতেছে, এই জন্য আমাদের এলাকাবাসী খুব অত্যন্ত খুশি। ওরা আমাদের এলাকার গর্ব, আশা করি আরো সামনে আরো ভালো খেলা উপহার দিবে। নতুন ঘর নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি রূপনার মা। ইঞ্জিন আরো ইটুয়ান করার মাধ্যম নিলে কি তুলি দিবে, তেতিয়া সদন দিয়ে আয় গম লাগে দ হু খুশি উয়ং এই গরান জন্য তুলি জন্য হু খুশি উয়ং গে মই। দ্রুততম সময়ের মধ্যে ঘর তৈরির কাজ শুরু করার কথা জানান জেলা প্রশাসক। নির্দেশনা এসেছে যে রূপনার ঘরটা যেন নির্মাণ করে দেওয়া হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এই ঘরের কাজটা শুরু করতে। সাফ জয়ী বাংলাদেশ দলের রূপনা চাকমার বাড়ি দুর্গম ভূঁইয়া আদাম গ্রামে। বৃত্তিহীন রূপনা চাকমার পরিবারে আছে মা ও 2 ভাই। সময় সংবাদ, রাঙ্গামাটি। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজে ডাকাতির সময় নৌ পুলিশের অভিযানে আটক হয়েছে 4 জন। এই মুহূর্তে সদরখান এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, যাচ্ছি তার কাছে। মূলত গতকাল রাত 11টার দিকে কিন্তু নৌ পুলিশের যেই সদস্যরা আছেন তারা পতেঙ্গার যে স্পিড বোট এলাকা আছে সেখানে অভিযান চালিয়ে ডাকাতির সময় কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে এবং তারা মূলত কর্ণফুলী এবং বঙ্গোপসাগরের যে বহির্নোঙর আছে সেই বহির্নোঙরে কিন্তু বিভিন্ন জাহাজে তারা যে ডাকাতি সেই ডাকাতিগুলো করে থাকে এবং যতটুকু তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে আকিজ গ্রুপের একটি স্ক্র্যাপ জাহাজের মালামাল ছিল, সেই মালামালগুলো ডাকাতি প্রস্তুতিকালে কিন্তু তাদেরকে আটক করা হয় এবং আমরা দেখেছি যে কর্ণফুলী এবং বঙ্গোপসাগর কিংবা বহির্নোঙর এর আশেপাশে এই ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে এবং সেই অভিযানের যে নিয়মিত ধারাবাহিকতা তার ভিত্তিতেই কিন্তু তাদেরকে আটক করা হয়। তো এই মুহূর্তে আমার সামনে আছেন যে নৌ পুলিশের পুলিশ সুপার, তার কাছ থেকে একটু জানতে চাইবো যে ভাইয়া অভিযানটা যদি একটু বলতেন যে অভিযানটা কিভাবে করেছেন বা কয়জন আগে। অভিযানটা মূলত 999-এর মাধ্যমে আসে। 999-এ কল আসার পরে কোস্টগার্ড এবং আমরা মিলে এখানে অভিযান করি। একটা জাহাজে আপনার আকিজ গ্রুপের একটা স্ক্র্যাপ ভর্তি জাহাজ বন্দরে ভিড়ে, বন্দর থেকে আপনার ছোট যেই নৌকা আছে, ছোট মানে এটার নৌকাটার নাম ছিল আপনার এটা ওখানে সাবকন্ট্রাক্টের মতো দেয় আর কি, ওরা সাবকন্ট্রাক্টের মতো দেয়, আপনার ছোট নৌকা করে আপনার ভিতরে নিয়ে আসে এবং মালামাল খালাস করে। এই সময় এখানে একটা বড় চক্র জড়িত আছে। আমরা অনেকদিন ধরে কাজ করতেছিলাম এদেরকে নিয়ে, কীভাবে এদেরকে আইনের আওতায় নেওয়া যায়। তারা গতকাল এই সংবাদ পেয়ে আমরা এবং কোস্টগার্ড একসাথে অভিযান করি এবং এদের সবাইকে অ্যারেস্ট করি। যেমনটা শুনছিলেন আসলে এই অঞ্চলে বিশেষ করে কর্ণফুলী এবং বহির্নোঙরে যে জাহাজগুলো থাকে সেই জাহাজগুলো থেকে কিন্তু প্রায় ডাকাতির ঘটনা ঘটে এবং সেই কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। তো তারই অংশ হিসাবে আজকের এই অভিযান। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। প্রস্তাবিত বে টার্মিনালের জন্য জেলা প্রশাসনের অধিগ্রহণ করা ভূমি বন্দরের কাছে হস্তান্তর নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। ৩,৬০০ কোটি টাকার এই জায়গার নামে মাত্র মূল্য চেয়ে জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে ভূমি অধিগ্রহণ সম্পূর্ণ হওয়ার পর নামমাত্র মূল্যে জায়গা হস্তান্তর সম্ভব নয় জানিয়ে সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে জেলা প্রশাসন। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বেশ কবছর ধরেই চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসেবে পতেঙ্গা এলাকায় বে টার্মিনাল নির্মাণের আলোচনা চলছে, কিন্তু কাজ শুরু করতে গিয়ে সৃষ্টি হচ্ছে একের পর এক জটিলতা। ইতিমধ্যে কোরিয়ান এক প্রতিষ্ঠানের সাথে ডিটেল প্ল্যানের চুক্তিও হয়েছে। বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে সাগর থেকে মাটি এনে ৬৭ একর নতুন ভূমি তৈরি করে নিয়েছে। জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা মূল নির্মাণ কাজে হাত দিতে পারবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু বিরোধ সৃষ্টি হয়েছে জেলা প্রশাসনের অধিগ্রহণ করা ভূমি বন্দরের বুঝে নিতে গিয়ে। জেলা প্রশাসনের অধিগ্রহণ করা ৮০৩ একর জায়গার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৬০০ কোটি টাকা। ইতোমধ্যে নির্ধারিত টাকা সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন, কিন্তু নিজস্ব তহবিল সংকটের কারণে জেলা প্রশাসনের কাছে নামমাত্র মূল্যে এই ভূমি হস্তান্তরের অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এটা যেহেতু সরকারেরই কাজের একটা অংশ, সরকারেরই একটা প্রজেক্ট, আমরা সেজন্য চাচ্ছি
এটা যেন নামমাত্র মূল্যে চট্টগ্রাম বন্দরকে হস্তান্তর করা হয়। সমস্যা দ্রুত সমাধানের জন্য ভূমি হস্তান্তর সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি। আমরা সেই ফাইলটি পেয়েছি, এটা প্রস্তুত করছি এবং আমরা এটি ভূমি মন্ত্রণালয় হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবো। এই বে টার্মিনালের অংশীদার হতে সৌদি আরব, আরব আমিরাত, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া আগ্রহ প্রকাশ করেছে। এটা ফাস্ট ট্র্যাকে নিয়ে যত দ্রুত সম্ভব 25-এর মধ্যে একটা কন্টেইনার টার্মিনাল চালু করা দরকার। আগামী 3 বছরের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে। নৌ, সড়ক এবং রেল সুবিধার বিশেষ এই বন্দর, যেখানে দেশি বিদেশি 20,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করার কথা রয়েছে। আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি পাল্টে দেবে এই বে টার্মিনাল। তার আগে প্রয়োজন বিরাজমান ভূমি সংক্রান্ত জটিলতার নিরসন। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। ভারত সরকার আমদানিকৃত চালের ওপর 20% শুল্ক কর বসানোয় গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে আতপ চাল আমদানি। এই সুযোগে সিন্ডিকেট করে সব ধরনের চালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। দেশের চালের বাজারের ঊর্ধ্বগতি রোধে সরকার গত 31 জুন নানা শর্ত দিয়ে বেসরকারি পর্যায়ে সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দেয়। এরপর 13 জুলাই থেকে চাল আমদানি শুরু হয়। এতে দেশের চালের বাজারের দর নিম্নমুখী হতে শুরু করে। কিন্তু হঠাৎ করে গত 9 সেপ্টেম্বর ভারত সরকার আতপ ও খুদ চাল আমদানির ওপর 20% শুল্ক আরোপ করে। এতে আমদানি খরচ বেড়ে যাওয়ায় লোকসানের ভয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে চাল আমদানি, যার প্রভাবে কেজিতে আতপ চালের দাম বেড়েছে 8 টাকা। আগে আতপ চাল 36 টাকা কেজিতে বিক্রি হলেও এখন দাঁড়িয়েছে 47 টাকা। এদিকে সিদ্ধ চাল আমদানি স্বাভাবিক থাকলেও নানা অজুহাতে স্থানীয় বাজারে সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। এর পেছনে ব্যবসায়ী ও আমদানিকারকদের সিন্ডিকেট দায়ী বলে অভিযোগ ভোক্তাদের। ভারত থেকে যে চাল আসছে সে চাল দাম তো কমলো না। আমরা গরিব মানুষ, দিন দরিদ্র মানুষ, কিভাবে এত টাকা দিয়ে চাল কিনে খাবো? তবে আমদানিকারকরা বলছেন হঠাৎ করে আতপ চালের ওপর শুল্ক বাড়ানোয় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। চালটা 20% ডিউটি বাড়াই দিয়েছে, এই কারণে আমাদের চাউল এই মুহূর্তে আনা সম্ভব হচ্ছে না। আমাদের ইন্ডিয়াতেও অনেক চাউলের গাড়ি আটকায় আছে। এদিকে আতপ চাল আমদানি বন্ধ থাকলেও সিদ্ধ চাল আমদানি স্বাভাবিক বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দর থেকে যাতে দ্রুত খালাস হয় সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এবং সেই অনুযায়ী বন্দর থেকে দ্রুত চাউল খালাস দেওয়া হচ্ছে। গত 2 মাস 10 দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 4,392 মেট্রিক টন আতপ চাল ও 23,000 মেট্রিক টনের বেশি সিদ্ধ চাল আমদানি হয়েছে। সময় সংবাদ, বেনাপোল। বাংলাদেশ থেকে অর্থ পাচার মামলায় পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া পিকে হালদারকে আবারও আজ কলকাতার নগর ও দায়রা আদালতে তোলা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুব্রতা আচার্য, যাচ্ছি তার কাছে। ভারতের অর্থনীতি বিষয়ক দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশ থেকে প্রায় 10.5 কোটি টাকা পাচার অভিযুক্ত পিকে হালদার। 14ই মে তাকে কলকাতার অদূরে বৈদিক ভিলেজ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই পিকে হালদারকে আজকে কিন্তু আবার নবমবারের মতো আমি যে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি সেই কলকাতার নগর ও দায়রা আদালত, যাকে স্থানীয় ভাষায় ব্যাংশাল কোর্ট বলা হয়, সেখানে কিন্তু আনা হবে। এখনো পর্যন্ত যেটি আদালত সূত্র থেকে আমাদের জানানো হয়েছে 12:30 থেকে 1টার মধ্যেই পিকে হালদার সহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া আরো 5 জনকে কিন্তু একই রকম ভাবে আজকে আদালতে তোলা হবে। পিকে হালদার সহ যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে একজন মহিলা ছিলেন, তিনি কিন্তু তাকে কিন্তু আলিপুর আদালতে আলিপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছে এবং বাকিদের প্রেসিডেন্সি কারাগারে রাখা হয়েছে। তাদেরকে কিন্তু আজকে আনা হবে। আপনি জানেন যে পিকে হালদারকে গ্রেপ্তারের পর 53 দিনের মাথায় তদন্তকারী সংস্থা ইডির পক্ষ থেকে কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে এবং ধৃত 6 জনের বিরুদ্ধেই এই অর্থ পাচারের অভিযোগে সুনির্দিষ্ট অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ইডির যে তদন্ত তাতে কিন্তু প্রায় 100 কোটি টাকার উপরে সম্পত্তির হদিশ কিন্তু তারা নামে বেনামে পেয়েছে। তো সব মিলিয়ে পিকে হালদারকে স্থানীয় সময় দুপুর 12:30 থেকে 1টার মধ্যে আদালতে হাজির করা হবে। আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। এই ছিল আমার কাছে পিকে হালদারকে আদালতে আনার আগে যে প্রস্তুতি সে সংক্রান্ত সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে। ঢাকা বিমানবন্দর থেকে লাগেজে থাকা নগদ অর্থ এবং নানা উপহার সামগ্রী খোয়া গেছে সাফজুই নারী দলের সদস্যদের।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। গতকাল দুপুরে নেপাল থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশের সাফজয়ী নারীদের বহনকারী বিমান। পরে সেখান থেকে খোলা বাসে করে ট্রফি প্যারেড করে বাফুফে ভবনে আসেন ফুটবলাররা। পরে সব অনুষ্ঠান শেষে রাতের লাগেজ পেলে হতবাক হয়ে যায় তারা। ভাঙা ছিল বেশিরভাগ সদস্যের লাগের তালা, ছিল না অনেক জিনিসপত্র। ফুটবলার কৃষ্ণা রানীর সরকারের ব্যাগ থেকে নগদ 50,000 টাকা সহ $500 চুরির অভিযোগ করেন তিনি। এছাড়া শামসুন নাহার সিনিয়রের ব্যাগ থেকে আরও $400 এবং মার্জার ব্যাগ থেকে কিছু নেপালি মুদ্রাও খোয়া যাওয়ার কথা জানানো হয়। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গৃহহীনতার অভিশাপ থেকে মুক্ত করতে বিশ্ব নেতৃবৃন্দের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী, জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্রের প্রদর্শনী। গ্রেফতার জেল সবই ভারতে, তবুও গুমের দায় বাংলাদেশের। জাতিসংঘের দেয়া 76 জনের তথ্য সাংঘর্ষিক, রাজনৈতিক উদ্দেশ্যে বাড়ানো হয়েছে সংখ্যা, মত বিশ্লেষকের। সীমান্তে এসে মাইন পুঁতে রাখছে। মাইনমার সৈনিকেরা গুলি মারে, আজও মারছে 2-3। সীমান্তে থামছে না মিয়ানমার সেনাবাহিনীর আগ্রাসী আচরণ। ঘরে বাইরে আতঙ্ক তমরুর বাসিন্দাদের। নিজেদের দোষ অন্যের ওপর দিচ্ছে দেশটি, বলছেন জনপ্রতিনিধিরা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।